হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি। জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের জিকে ম্যারাথনের যে প্র্যাকটিস সিরিজ আমরা করে যাচ্ছিলাম জিকে ম্যারাথনে, সেই জিকে ম্যারাথনের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে কিন্তু আলোচনা করতে চলে এসেছি। তো তোমরা জিকে স্টাডি প্লেলিস্টে চলে যাও, গিয়ে সেখানে পরপর ক্লাসগুলো দেখে নাও। ঠিক আছে, যেহেতু আমাদের সামনে এক্সাম আছে, এবং তোমরা ক্লাসগুলোকে ফলো করো। খুব ছোট ছোট ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের জন্য, বেশি চাপ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এবং চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা প্রথম কোশ্চেনেই চলে যাই। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করে? আচ্ছা, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মানেটা কি আগে তোমরা জানো? অ্যাডভোকেট জেনারেল মানে হচ্ছে রাজ্যের কোনো আইনি বিষয়ে পরামর্শ দরকার হলে, ঠিক আছে, তাকে সেই পরামর্শ কিন্তু দিয়ে থাকে অ্যাডভোকেট জেনারেল। ঠিক আছে, তাহলে অ্যাডভোকেট জেনারেল হচ্ছে রাজ্যে কি না আইনি বিষয়ে পরামর্শ দিয়ে থাকে, মানে আইনি বিষয়ে সর্বোচ্চ পদে অবস্থিত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এই অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করে কিন্তু রাজ্যের রাজ্যপাল কাকে নিয়োগ করে? এই অ্যাডভোকেট জেনারেলকে কিন্তু নিয়োগ করে। ঠিক আছে, অ্যাডভোকেট জেনারেল সম্বন্ধে আমাদের ভারতের সংবিধানের 165 নম্বর আর্টিকেল বা ধারাতে বলা আছে অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে। ঠিক আছে, পরের তথ্যটা দেখো। ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে বা কোন ডেটে হয়েছিল? ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল কিন্তু 3 ডিসেম্বর 1984 খ্রিস্টাব্দে। 1984 খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস ট্র্যাজেডি বা দুর্ঘটনা ঘটেছিল আমাদের মধ্যপ্রদেশের ভোপাল শহরে। সেখানে কি হয়েছিল না, সেখানে প্ল্যান্টে আর কি গভীর রাতে সেখানে 3 ডিসেম্বর 1984 সালের গভীর রাতে বিস্ফোরণ ঘটেছিল। বিস্ফোরণ ঘটে যাওয়ার ফলে কিন্তু একটা খুব বিষাক্ত গ্যাস কিন্তু বায়ুতে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, যার ফলে মানুষের খুব ক্ষতি হয়েছিল। সেই গ্যাসটার নাম হচ্ছে এমআইসি গ্যাসটার নাম মিথাইল আইসোসায়ানেট। এই গ্যাসটা কিন্তু মিথাইল আইসোসায়ানেট, এই গ্যাসটা পরিবেশে ছড়িয়ে পড়ে এবং কিন্তু পরিবেশে খুবই ক্ষতি হয়। তো এটি ঘটেছিল আমাদের মধ্যপ্রদেশের ভোপালে, কত না 3 ডিসেম্বর 1984 সালে। তার কয়েক বছর পরে কিন্তু আমাদের পরিবেশ নিয়ন্ত্রণ আইন চালু হয়েছিল। এই ঘটনাটা ঘটার পরে 1986 সালে পরিবেশের উপর প্রচুর যেহেতু এফেক্ট পড়েছিল, যার জন্য 1986 সালে কিন্তু আমাদের পরিবেশ নিয়ন্ত্রণ আইন চালু হয়েছিল আমাদের ভারতবর্ষে। দীর্ঘতম কোষের নাম কি? মানুষের দেহে সবথেকে দীর্ঘতম মানে সবথেকে লংগেস্ট যে সেল বা কোষের নাম হচ্ছে কিন্তু স্নায়ু কোষ। ঠিক আছে, কোষের শক্তি ভাণ্ডার কাকে বলে? মানুষের দেহের কোষের শক্তি ভাণ্ডার বলা হয় কিন্তু মাইটোকন্ড্রিয়াকে। কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। কারণ মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের দেহে শক্তি তৈরি করে। কীভাবে? এটিপিও তৈরি করে। এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি আমাদের দেহে শক্তি যোগান দেয়। তো যেহেতু মাইটোকন্ড্রিয়াতে এটিপি উৎপন্ন হয়, ওই জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলে থাকি। এছাড়া আত্মঘাতী থলি কাকে বলে থাকি? আমরা কোষের লাইসোজোমকে আমরা বলে থাকি আত্মঘাতী থলি। কাকে না? কোষের লাইসোজোমকে। পরে কোশ্চেন দেখো, মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে কোন ইংরেজ দূত এসেছিল? তাহলে যখন ইংরেজরা ভারতে এসেছিল 1600 খ্রিস্টাব্দে এবং তার কাছাকাছি, তখন কিন্তু মুঘল সাম্রাজ্যের রাজা ছিল কিন্তু আমাদেরকে জাহাঙ্গীর। তো যেহেতু ব্যবসা বাণিজ্য করার জন্য ইংরেজরা এখানে এসেছিল, তো ইংরেজদের দূত হিসাবে কিন্তু এসেছিল উইলিয়াম হকিংস এবং টমাস রো। 1609 খ্রিস্টাব্দে কিন্তু মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিল ইংরেজদের পক্ষ থেকে উইলিয়াম হকিংস এবং টমাস রো 1609 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন তোমরা দেখো, ইউক্রেনের রাজধানীর নাম কি? দেখো আমাদের হট টপিক বা কারেন্ট অ্যাফেয়ার্সে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউক্রেন ফিলিস্তিন, তাই না? তো ইউক্রেনের রাশিয়ার নাম কি? ইউক্রেনের রাশিয়ার নাম হচ্ছে কিয়েভ। তাই না? ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ হলো, ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। এছাড়া আমাদের এখন হট টপিক আরও আছে, যেমন ফিলিস্তিন আছে, ইসরায়েল আছে। ঠিক আছে, ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে কি না হচ্ছে ইসরায়েলের রাজধানীর নামটা কি? জেরুজালেম। সেরকম ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিন্তু কিয়েভ। ঠিক আছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে নদী প্রবাহিত হয়েছে সেটি কোন নদী? দেখো তোমরা যা কোশ্চেন দেখতে পাচ্ছি সব কিন্তু হট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু তোমরা দেখে থাকবে। ভারত এবং পাকিস্তানের মধ্যে দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে সেই নদী হচ্ছে রাভি নদী, ইংলিশে রাভি বলে বা রবি নদী বলতে পারো। রাভি নদী কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে দিয়ে
প্রবাহিত হয়েছে। রাজা বিন্দুসার যুব সম্রাট অশোককে কোন প্রশাসক নিযুক্ত করেছিল? দেখো মগধ মহাজনপদের আমাদের ক্লাস করানো আছে, তোমরা জিকে স্টাডি প্লেলিস্টে চলে যাও, সেখানে মগধ মহাজনপদের মৌর্য সাম্রাজ্যের সম্রাট ছিল কিন্তু বিন্দুসারের বাবা ছিল আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই মৌর্য সাম্রাজ্যের পুত্র ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিল বিন্দুসার। আবার বিন্দুসারের পুত্র ছিল অশোক। তো এই বিন্দুসারের পুত্র অশোককে কোন জায়গার প্রশাসক হিসাবে পাঠিয়েছিল? উজ্জয়ন বা অবন্তী। অশোককে উজ্জয়ন বা অবন্তীর প্রশাসক হিসাবে কিন্তু তার বাবা বিন্দুসার পাঠিয়েছিল। কোথায়? উজ্জয়িনী বা অবন্তীর রাজধানী উজ্জয়িনী আর কি, সেটা কিন্তু পরিচালনা করার জন্য। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 লিটার জলের ওজন বা ভর কত? দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 লিটার জলের ওজন হচ্ছে বা ভর হচ্ছে 1 কেজি। ঠিক আছে। জলের ক্ষেত্রে আমরা দেখতে পাই জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখতে পাই। এমনি আমাদের তাপমাত্রা বাড়ালে যে কোনো পদার্থের আমরা কি আয়তন বেড়ে যায়, ঘনত্ব কমে যায়, কিন্তু জলের ক্ষেত্রে উল্টোটা হয়। জলের 0 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত কী হয় না, জলের ঘনত্ব কী হয় না, আয়তন কমতে থাকে, ঘনত্ব বাড়তে থাকে। ঠিক আছে। তো 0 থেকে 4 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আয়তন কমতে থাকে, ঘনত্ব বাড়তে থাকে। এবার 4 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু জলের ঘনত্ব সর্বোচ্চ এবং আয়তন সর্বনিম্ন। তাহলে হচ্ছে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ এবং আয়তন সর্বনিম্ন। ঠিক আছে। পদার্থের চতুর্থ দশা কি? পদার্থের চতুর্থ দশা হচ্ছে প্লাজমা। এমনি আমরা পদার্থের 3টে দশা সম্পর্কে জানি, গ্যাসীয়, তরল এবং কঠিন। আর 4 নম্বর যে একটা দশা সেটা হচ্ছে প্লাজমা দশা। কোন আন্দোলনের জন্য গান্ধীজি করেঙ্গে ইয়া মারেঙ্গে এই কথাটি বা এই ডাকটি দিয়েছিল? তাহলে গান্ধীজি করেঙ্গে ইয়া মারেঙ্গে এই শব্দটি ব্যবহার করেছিল কিন্তু ভারত ছাড়ো আন্দোলন, যেটি হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। তাহলে ভারত ছাড়ো আন্দোলন অর্থাৎ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা 1942 সালে হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু গান্ধীজি বলেছিলেন যে করেঙ্গে ইয়া মারেঙ্গে। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো কলিঙ্গ যুদ্ধ আমাদের মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিল। ঠিক আছে, যেটা 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়। তো এই কলিঙ্গ যুদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু অশোক খুবই মর্মাহত হয় এবং দুঃখ পায়। তারপরে অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল এবং বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি তার সময় ব্যয়িত করেছিল। তো এই আমাদের মৌর্য সাম্রাজ্যের ক্লাস দেওয়া আছে জিকে স্টাডিতে, তোমরা গিয়ে সেখানে দেখতে পাবে অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য ডিটেলসে করা আছে এবং খুব ভালো ভালো মেন টপিকগুলো করা আছে। কোন গ্রহ নীল গ্রহ বলা হয়? নীল গ্রহ বলা হয় আমাদের পৃথিবীকে, যেহেতু পৃথিবীতে জলের পরিমাণ অনেক বেশি, 3 ভাগ জল 1 ভাগ স্থল, ওই জন্য আমাদের মহাকাশ থেকে পৃথিবীর জলেরকে নীল দেখায়, ওই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। ভারতের প্রাচীনতম লিপি কি? ভারতের প্রাচীনতম লিপি হচ্ছে কিন্তু সিন্ধু লিপি, ভারতের প্রাচীনতম লিপি। দেখো পরের তথ্যে আমরা চলে যাই। বীরবল কার ছদ্মনাম? বীরবল হচ্ছে আমাদের রাইটার লেখক প্রমোদনাথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। ঠিক আছে। ভিনিগারের সংকেত কি? ভিনিগারের প্রধান উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। সেই অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। তাহলে ভিনিগারের প্রধান সংকেত, ভিনিগারের সংকেত হচ্ছে CH3COOH। ঠিক আছে, যার কিন্তু কেমিক্যাল বা রাসায়নিক নাম হচ্ছে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড। কোন ধাতু সবচেয়ে তড়িৎ সুপরিবাহী, মানে কোন ধাতুতে সবথেকে ভালো ইলেকট্রিক যায় বা ইলেকট্রিক পরিবহন করে, কোন ধাতু সবচেয়ে ভালো? সেটা হয়ে যাবে তামা এবং তারপরে হয়ে যাবে রূপো। তাহলে তামাতে কিন্তু সবচেয়ে ভালো কী হয়? তড়িৎ সুপরিবাহী, মানে ভালো ইলেকট্রিক পরিবহন হয়। অরিজিন অফ স্পিসিস এই বইটি কে লিখেছে? দেখো অরিজিন অফ স্পিসিস বইটি লিখেছে কিন্তু আমাদের চার্লস ডারউইন। অরিজিন অফ স্পিসিস এই বইটি লিখেছে। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে বলা হয়ে থাকে কিন্তু অয়েল অফ ভিট্রিয়ল। এগুলো একদম টপ হট কোশ্চেন আর কি। অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। অভয়ঘট কার সমাধিস্থল? অর্থাৎ অভয়ঘাটে হচ্ছে আমাদের মোরারজি দেশাই এই মানে প্রাইম মিনিস্টার আর কি, সেখানে তার সমাধিস্থল আছে। কেরালার নৃত্য মানে কেরালা রাজ্যের নাচ কী ধরনের নাচ? কেরালা রাজ্যে 2 ধরনের নাচ দেখতে পাই আমরা, একটা হচ্ছে কথাকলি আর একটা হচ্ছে মোহিনী আট্টাম।
তাহলে কথাকলি মোহিনীআট্টাম হচ্ছে কেরালার নাচ, এবং অন্ধ্রপ্রদেশের নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে কুচিপুড়ি। তো অন্ধ্রপ্রদেশ থেকে একটা কোশ্চেন এসেছিলো যে কুচিপুড়ি নাচটা কিন্তু অন্ধ্রপ্রদেশের একটা গ্রাম আছে কুচিপুড়ি গ্রাম, সেই গ্রাম থেকে কিন্তু এই নাচ বা এই নৃত্যটির নাম হয়েছে কুচিপুড়ি নৃত্য, যেটা অন্ধ্রপ্রদেশের নৃত্য। আর কেরালার নৃত্য হচ্ছে কথাকলি এবং মোহিনী আট্টাম। এছাড়া আরও আছে আমাদের যেমন তামিলনাড়ুতে আছে ভারতনাট্যম আছে, আমাদের ওড়িশার হচ্ছে ওড়িশি আছে, আমাদের আসামের হচ্ছে সাত্রিয়া নৃত্য আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নৃত্য বা নাচ। ব্রাজিলে অনুষ্ঠিত 2014 বিশ্বকাপের ম্যাসকট কী ছিল? এটা পুরনো হয়ে গেছে এখন। এখন 2022 ফুটবল বিশ্বকাপ যেটা কাতার অর্থাৎ কাতারে হয়েছিল, সেই সেই বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা জয়যুক্ত হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো পরের কোশ্চেন, ন্যাটোর পুরো নাম কি? ন্যাটোর পুরো নাম হচ্ছে কিন্তু নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো হচ্ছে একটা অর্গানাইজেশন বা সংস্থা, ঠিক আছে, মিলিটারি সংস্থা। এটি স্ট্যাবলিশ হয়েছিল কিন্তু 1949 সালে, যার হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেল, বেলজিয়াম। কিন্তু যখন তৈরি হয়েছে সেটা তৈরি হয়েছিল আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। তাহলে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে আমাদের ন্যাটো তৈরি হয়েছিল, কিন্তু এর হেডকোয়ার্টার আছে ব্রাসেল, বেলজিয়ামে আছে। এই ন্যাটো স্ট্যাবলিশ হয়েছিল 1949 সালে। ঠিক আছে, চলে যাবো পরের কোশ্চেন, আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি? আমাদের পার্লামেন্ট, ভারতের পার্লামেন্টকে আমরা কী নামে জেনে থাকি? সংসদ। সেরকম আফগানিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে সোরা। এবং আফগানিস্তানের ক্যাপিটালের নাম হচ্ছে কি না, আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কিন্তু কাবুল। আর আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি হচ্ছে না, সোরা। আমাদের পার্লামেন্টের নাম কি? ভারতের পার্লামেন্টকে আমরা সংসদ হিসাবে জেনে থাকি। উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কী সীমানা গিয়েছে? তাহলে দেখো দুটো দেশ, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই দুটো দেশের মধ্যে যে সীমানাটা গিয়েছে সেই সীমানাটার নাম হচ্ছে কিন্তু কি, সেই সীমানাটার নাম হচ্ছে 38 প্যারালাল। কি না, 38 প্যারালাল। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যে সীমানা গেছে সেটা হচ্ছে 38 অর্থাৎ 38 প্যারালাল বলা হয়। ঠিক আছে, আমাদের যে ভারতবর্ষের যে দ্বীপপুঞ্জ আন্দামান এবং নিকোবর, এই আন্দামান এবং নিকোবরের মধ্যে দিয়ে কি চ্যানেল গিয়েছে? সেটা হবে 10 ডিগ্রি চ্যানেল গিয়েছে। ঠিক আছে, আর উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গিয়েছে 38 প্যারালাল। কত না, 38 প্যারালাল। আচ্ছা, ভারত এবং পাকিস্তানের মধ্যে কি আছে? র্যাডক্লিফ লাইন আছে। কি আছে? র্যাডক্লিফ লাইন। এবং আমাদের ভারত এবং চীনের মধ্যে আছে কি না, হচ্ছে ম্যাকমোহন লাইন। ঠিক আছে, এগুলো হচ্ছে বর্ডার। পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোথায় আছে? পৃথিবীর দীর্ঘতম রেলপথ হচ্ছে কিন্তু ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। কি না, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, যেটা কিন্তু রাশিয়াতে অবস্থিত। পৃথিবীর প্রথম মহিলা রাষ্ট্রপতিকে? পৃথিবীর প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছে এমি পেরন। যিনি হচ্ছে আর্জেন্টিনার রাষ্ট্রপতি ছিলেন, তিনি কিন্তু পৃথিবীর প্রথম মহিলা রাষ্ট্রপতি। পৃথিবীর দীর্ঘতম গাছ হচ্ছে রোডউড, খুব উচ্চ আর কি, খুব লম্বা এই রোডউড। তো এই রেডউড হচ্ছে পৃথিবীর দীর্ঘতম গাছ, যেটা কিন্তু ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়াতে। ইকোসিস্টেম, দেখো এটা জীবনবিজ্ঞান থেকে একটা কোশ্চেন। ইকোসিস্টেম কথাটি কে ব্যবহার করেছে? এটা WBCS এক্সামে পড়েছিল। ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেছে কিন্তু আর্থার টানসলে। ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেছে টানসলে। জীবাশ্ম বিষয়ক পড়াশোনাকে কি বলা হয়? জীবাশ্ম বিষয়ক পড়াশোনাকে বলা হয় প্ল্যান্টেওলজি। জীবাশ্ম জ্বালানি বা জীবাশ্ম, যে আমাদের পাথরের মধ্যে যে বিভিন্ন ডাইনোসর বা আগেকার যেসব প্রাচীন যুগের জীবদের আমরা পাথরের মধ্যে ছবি দেখতে পাই না, পাথরের মধ্যে তাদের হাড় কঙ্কালগুলো দেখতে পাই, দেখে জীবাশ্ম বলা হয়। এই জীবাশ্ম সম্বন্ধে যে পড়াশোনা করা হয় তাকে আমরা বলি প্যালেন্টোলজি। কী বলা হয়ে থাকে? তাকে বলা হয়ে থাকে প্যালেন্টোলজি। বংশগতির জনককে? ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো সবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলি তোমাদের, বংশগতির জনক হচ্ছে গ্রেগর জোহান ম্যান্ডেল। আমাদের ক্লাস 10-এ আমরা এটা দেখেছিলাম না, ম্যান্ডেলের বংশগতির যে পরীক্ষা ছিল, মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিল, সেই গ্রেগর জোহান ম্যান্ডেল হচ্ছে আমাদের বংশগতির জনক। কত সালে ফরওয়ার্ড ব্লক গঠিত হয়? দেখো, ফরওয়ার্ড ব্লক গঠন করে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে, বা 1939 সালে ফরওয়ার্ড ব্লক কিন্তু আমাদের কে গঠন করেছিলেন? নেতাজি গঠন করেছিলেন, নেতাজি। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, রামচরিত কে রচয়িতা করে? রামচরিত রচয়িতা করে কিন্তু সন্ধ্যাকর নন্দী। রামচরিত এটি রচনা করে সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, সব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটার পর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। গীত গোবিন্দ ছিল আমাদের কিন্তু রচনা করেন জয়দেব।
জয়দেব ছিল আমাদের বাংলার শেষ রাজা লক্ষণ সেন। লক্ষণ সেনের কবি মানে লক্ষণ সেনের সভাকবি জয়দেব ছিল, যিনি রচয়িতা করেন কিন্তু গীত গোবিন্দ। কৃষক দিবস কবে মানে ফার্মার্স ডে কবে পালিত করা হয়? কৃষক দিবস পালিত করা হয় কিন্তু কত না 23শে ডিসেম্বর। ঠিক আছে, আমাদের 1 ডিসেম্বর কি পালিত করা হয়? 1 ডিসেম্বর পালিত করা হয় কিন্তু এইডস ডে। ঠিক আছে, প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে আমাদের পিটুইটারি, আমাদের ব্রেনের একটা অংশ যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। সে হাইপোথ্যালামাসে অবস্থান করে পিটুইটারি। পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলে, কারণ হচ্ছে পিটুইটারি সব গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ওই জন্য পিটুইটারিকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলে। রক্তের শ্রেণী নির্ণয় কে করেছিলেন? এই যে রক্তের মধ্যে আমরা বলি না আমাদের এ গ্রুপের রক্ত, বি গ্রুপের রক্ত বা ও গ্রুপের রক্ত, তো এই রক্তের শ্রেণীবিন্যাস করেছিলেন কার্ল ল্যান্ডারস্টাইনার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা একটু মিস করো না, এগুলো কিন্তু একটার পর একটা তোমরা কিন্তু করে নিও, কিন্তু ছাড়বে না। তো কার্ল ল্যান্ডারস্টাইনার কিন্তু প্রথম রক্তের শ্রেণীবিন্যাস করেছিলেন। ঠিক আছে, আমাদের এই রক্তের গ্রুপের মধ্যে ও রক্ত গ্রুপ যাদের থাকে তারা হচ্ছে সর্বদাতা, মানে তারা সবাইকে রক্ত দিতে পারে। আর এবি রক্ত গ্রুপ যাদের থাকে তারা হচ্ছে সর্বগ্রহিতা, মানে হচ্ছে তারা সবার কাছ থেকে রক্ত নিতে পারে। ঠিক আছে, গাছের বয়স নির্ণয় করার পদ্ধতিকে কি বলা হয়? গাছের বয়স নির্ণয় করার পদ্ধতিকে বলা হচ্ছে ডেন্ড্রোকোলজি। কি বলা হয়ে থাকে? ডেন্ড্রোকোনোলজি বলা হয়ে থাকে গাছের বয়স নির্ণয় করার পদ্ধতিতে। তো এই গাছের বয়স নির্ণয় করতে গেলে আমরা কার্বনের একটা আইসোটোপ ব্যবহার করি, যেটা হচ্ছে কি C14, মানে কার্বনের 14 নম্বর আইসোটোপ কিন্তু আমরা ব্যবহার করে থাকি এই গাছের বয়স নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো স্পেস অ্যালগি কাকে বলা হয়? স্পেস অ্যালগি বলা হয় ক্লোরেল্লাকে, কারণ ক্লোরেল্লাকে কিন্তু না স্পেস অর্থাৎ মহাকাশে যাওয়ার সময় এই ক্লোরেল্লাকে নিয়ে যাওয়া হয়। ওই জন্য ক্লোরেল্লাকে কী বলা হয়? স্পেস অ্যালগি, কারণ ক্লোরেল্লা ভালো প্রচুর পরিমাণে কী করে না অক্সিজেন উৎপন্ন করে, যেটা হচ্ছে কিন্তু তাদের পক্ষে খুব সহায়ক যারা সেই স্পেসে থাকবে। ওই জন্য ক্লোরেল্লাকে যেহেতু মহাকাশে নিয়ে যাওয়া হয়, স্পেসে নিয়ে যাওয়া হয়, ওই জন্য স্পেস অ্যালগি বলা হয়। মানুষের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ? নিষ্ক্রিয় অঙ্গ মানে যে অঙ্গটা মানুষের দেহে আগে সক্রিয় ছিল, মানে তার একটা কাজ ছিল আগে কিন্তু এখন আর কাজ নেই, নিষ্ক্রিয় হয়ে গেছে, সেটা হয়ে যাবে কিন্তু আমাদের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, তাই না? অনেকের অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হয়, তো এই অ্যাপেন্ডিক্স বা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কিন্তু আমাদের হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। তৈলচিত্র, যারা ছবি আঁকো তারা ভালো করে জানতে পারবে। তৈলচিত্র বা একটা পেন্ট পাওয়া যায়, তেল পেন্ট আর কি, তেলের পেন্ট, রং আর কি, তেল রং। সেই তৈলচিত্রতে কী ব্যবহার করা হয়? হাইড্রোজেন পারঅক্সাইড অর্থাৎ H2O2 ব্যবহার করা হয় সেই তৈলচিত্রতে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে তৈলচিত্রতে কী ব্যবহার করা হয়? হাইড্রোজেন পারঅক্সাইড। এক্ষুনি বললাম আমরা ভিনিগারে কত পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড থাকে? ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড থাকে, ভিনিগারে কিন্তু 10% অ্যাসিটিক অ্যাসিড থাকে। কত পরিমাণে? 10%। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম হচ্ছে বক্সাইট। কি? বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম। অ্যালুমিনিয়ামের সংকর ধাতু কি? অ্যালুমিনিয়ামের সংকর ধাতু হচ্ছে ডুলারুমিন। ডুলারুমিন, ঠিক আছে, ডুলারুমিন কিন্তু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহার করা হয়। উড়োজাহাজের যে বডি, এরোপ্লেনের যে বডি তৈরি করতে এই অ্যালুমিনিয়ামের একটা সংকর ধাতু ডুলারুমিন ব্যবহার করা হয়ে থাকে। আর অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে কোন প্রণালী আলাদা করেছে? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু 10 ডিগ্রি চ্যানেল কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে একে অপর থেকে আলাদা করেছে। ঠিক আছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ সবচেয়ে উচ্চতম পর্বতের নাম হচ্ছে স্যাডেল পিক। ঠিক আছে, এছাড়া তোমরা জেনে রাখো ভারত স্বাধীনতা যখন লাভ করেছিল সবচেয়ে প্রথম স্বাধীনতা লাভ হয়েছিল কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা সুভাষচন্দ্র বসু কিন্তু স্বাধীনতা দিয়েছিল আমাদের ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ওই জন্য সুভাষচন্দ্র বসুর নামে কিন্তু ওখানে বিভিন্ন দ্বীপগুলো আছে, রস আইল্যান্ড এবং বিভিন্ন যে আইল্যান্ডগুলো আছে সেখানে কিন্তু সুভাষচন্দ্র বসুর নামে কিন্তু করা আছে। ভারতে প্রথম কোথায় কবে রেলপথ চালু হয়? কি বলি, সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে প্রথম রেল চালুপথ হয় কিন্তু 1853 সালে। কত সালে? 1853 সালে। কোথা থেকে? মুম্বাই থেকে থানে, মহারাষ্ট্রের মুম্বাই থেকে থানে প্রথম রেলপথ চালু হয়। ভারতের বৃহত্তম বন্দরের নাম কি? ভারতের বৃহত্তম বন্দরের নাম হচ্ছে কিন্তু আমাদের মুন্দ্রা বন্দর, যেটা হচ্ছে আহমেদাবাদে অবস্থিত।
তাহলে কি গুজরাটের আহমেদাবাদে অবস্থিত ভারতের বৃহত্তম বন্দর মুন্দ্রা বন্দর। এবং গুজরাটে আরেকটা বন্দর আছে যেটা হচ্ছে কান্দালা বন্দর। এই কান্দালা বন্দর কোনো ট্যাক্স লাগে না, ট্যাক্স ফ্রি পোর্ট বা ট্যাক্স ফ্রি বন্দর হচ্ছে আমাদের কান্দালা বন্দর। ঠিক আছে, তারপরে দেখো এবং আমাদের পশ্চিমবাংলায় আছে কি কলকাতা বন্দর আছে, চা রপ্তানির জন্য আমাদের কলকাতা বন্দর কিন্তু সব ভারতে প্রথম স্থান অধিকার করে, চা রপ্তানি হয়। এবং আছে হলদিয়া বন্দর। ঠিক আছে, তারপরে দেখো লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? আমাদের যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থিত, সেরকম লাক্ষাদ্বীপ হচ্ছে কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কিন্তু আরব সাগরে অবস্থিত। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কাভারাতি। কি? কাভারাতি। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। দ্য ওয়েলথ অফ নেশন কে লিখেছে? ওয়েলথ অফ নেশন লিখেছে, এই বইটি লিখেছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন এই বইটি তিনি লিখেছে। রুপি চিহ্নটি কে এঁকেছেন? উদয় কুমার। আমাদের টাকার যে রুপির চিহ্ন সেই চিহ্নটি লিখেছে উদয় কুমার। ভারতের অর্থনীতি কী প্রকৃতির? ভারতের অর্থনীতি হচ্ছে কিন্তু ইকোনমি অফ ইন্ডিয়া হচ্ছে মিক্সড টাইপ, এখানে মিশ্র অর্থনীতি দেখা যায়। পৃথিবীর চিনির পাত্র কোন দেশকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর চিনির পাত্র বলা হয় কিন্তু কিউবাকে। কিউবা দেশকে পৃথিবীর কী বলা হয়? চিনির পাত্র। আর কিউবার রাজধানীর নাম হচ্ছে হাভানা। ঠিক আছে, একটা ইংলিশ গান আছে, তোমরা দেখতে পাবে, অনেকগুলো গান আছে হাভানা দিয়ে। তো পৃথিবীর চিনির পাত্র বলা হয় কিন্তু কিউবাকে। ঠিক আছে, এবং আমাদের ভারতের সবচেয়ে বেশি চিনি কোথায় উৎপন্ন হয়? সেটা হবে কিন্তু উত্তরপ্রদেশে। তো এই ছিল আমাদের আজকের মিক্সড জিকের অন্যতম একটি ক্লাস। তোমরা এই ক্লাসটিকে ভালো করে ফলো করো এবং আরও জিকে স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আরও ভিডিওগুলো তোমরা দেখো। ঠিক আছে, তো ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।